দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। জ্বালানি তেলের সংকট না কাটায় গ্রাহকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। পাশাপাশি বড় বিপণী বিতান, হাসপাতাল আর আবাসিক ভবনে জেনারেটরের জন্য প্রয়োজনীয় ডিজেল না পেয়ে দুশ্চিন্তায় আছেন অনেকে। তেলের পাম্পগুলোর আশেপাশে যানবাহনের দীর্ঘ সারি এখন পরিচিত দৃশ্য। পাশাপাশি ভোগান্তি বাড়ছে শপিং মল, আবাসিক ভবন আর বেসরকারি হাসপাতালগুলোতেও। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সকল শপিং মল ও দোকানপাট সন্ধ্যা 7টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এর প্রভাব পড়ছে বেচা বিক্রিতেও। যতক্ষণ ইলেকট্রিসিটি থাকে ততক্ষণ ইলেকট্রিসিটিতেই চলে, আর যখন আপনার ইলেকট্রিসিটি চলে যায় তখন আপনার জেনারেটরে চলতো, কিন্তু বর্তমানে চলে না। এক ভাগ বেচা কিনা নেই, তা মানুষ চলবে কিভাবে? এতে আমরা কোনো দোকান ভাড়াও দিতে পারছি না, দোকানের গোডাউন ভাড়া দিতে পারছি, দোকান ভাড়া দিতে পারছি না, তেলের কারণেই। আমাদের কাস্টমারগুলো হলো সন্ধ্যার পরে, আমাদের সারাদিন অফিস সারে কাস্টমার, সন্ধ্যার পরে আমাদের কাস্টমারগুলো আসে। এখন আমাদের বিরাট সংকটই চলতেছে। এটি রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল, যেখানে 24 ঘন্টায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রয়োজন। লোডশেডিংয়ের সময় তাই দরকার পড়ে ডিজেলেরও। তাই জেনারেটরের জন্য প্রয়োজনীয় জ্বালানি তেল আনতে এখন ভোগান্তিতে পড়তে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। আমার এখানে 1 ঘন্টা যদি কারেন্ট না থাকে, আমার প্রায় 100 লিটার প্লাস ডিজেল লাগতেছে। তো দেখা গেছে যদি 500 লিটার ডিজেলের জন্য যায়, আমাদেরকে দিবে 200 লিটার বা 100 লিটার এরকম দিচ্ছে আর কি। তো সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে একটা টাইম। আমার এই তেলের জন্য গেলে 2-3 ঘন্টা লাইনে দাঁড়াই আমাকে কিন্তু নিতে হচ্ছে। আবার রাজধানীর বড় বড় আবাসিক ভবনেও বিদ্যুৎ চলে গেলে লিফট চালু রাখা সহ বিভিন্ন কাজে জেনারেটর প্রয়োজন হয়। জ্বালানি সংকটে এখন তারাও আছেন বিপদে। আমাদের যে পরিমাণ তেল লাগে, বর্তমানে ওই পরিমাণ আমি চাহিদা মেটাতে পারি না কারণে আমার লাগে 60 লিটার, আমাদের ওরা দেয় বর্তমানে 30 লিটার। তেলের সঙ্গে কারণে পুরো তেল দিতে পারে না। দ্রুত এই সমস্যার সমাধান চান ভুক্তভোগীরা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে জানাতে এবারে সাভার থেকে যুক্ত আছেন সহকর্মী এম এ হালিম। কথা বলবো তার সাথে। হালিম, পাম্পগুলোয় যানবাহনের লাইন কতটা দীর্ঘ, আর সাভারে ফুয়েল পাস চালু হয়েছে কিনা জানাবেন, এবং হলেও এর প্রভাব নিয়ে বলবেন। আসিফ, আপনাকে যেটি আমি বলতে চাই সেটি হচ্ছে যে সাভারে কিন্তু জ্বালানি তেলের সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি, এবং প্রত্যেকটি পাম্পে যে হাহাকার সেটি আমরা দেখতে পেয়েছি। এবং আমি এখন যে পাম্পটিতে রয়েছি সেই পাম্পটিতে কিন্তু 3টা থেকে কিন্তু মোটরসাইকেল আরোহী যারা রয়েছে তারা কিন্তু এখানে সিরিয়াল দিয়ে রাখলেও কিন্তু একটু আগে জানানো হয়েছে যে আজকে এই পাম্পে পেট্রোল বা অকটেন দেওয়া হবে না, এবং সেই সাথে এখানে ডিজেলের যে একটি ঘোষণা দেওয়া হয়েছে যে আজকে শুধু ডিজেল দেওয়া হবে। তো এই পাম্পটির যদি আপনাকে একটু তথ্য জানাই, সেটি হচ্ছে যে এই পাম্পে প্রত্যেক দিন যেটি 3 লরি গাড়ি যেটি ট্যাঙ্কি যেটা বলা হয়, সেখানে প্রায় 13,500 লিটার করে 3 গাড়ি জ্বালানি তেল এখানে লাগে। সেই হিসেবে এখানে 39,000 উপরে প্রায় 40,000 লিটার তেল এখানে প্রত্যেক দিন চাহিদা থাকে। সেখানে এই সংশ্লিষ্টরা তারা আমাকে বলছেন এখানে তারা প্রতিদিন 1 গাড়ি করে জ্বালানি তেল পাচ্ছেন, সেখানে কোনোদিন অকটেন পাচ্ছেন, কোনোদিন ডিজেল পাচ্ছেন। তো এই চিত্রটা থেকে আপনি বুঝতে পারেন যে আসলে কতটা সরবরাহ। আপনি জানেন যে 2 দিন আগে থেকে যে তীব্র গরম পড়েছে, তাপদাহ, সেই তাপদাহের কারণে কিন্তু লোডশেডিংয়ের মাত্রাও বেড়েছে। এবং আমি যেটি আবাসিক একটি বাসাতে আজকে কথা বলেছি, সেখানে যেমনটি জানতে পেরেছি তাদেরকে প্রত্যেক দিন প্রায় 70 লিটার ডিজেল লাগে, সেখানে তারা পাচ্ছে 35 লিটার করে ডিজেল। সেখানে কিন্তু গতকালকে থেকে তারা যেমনটি বলছেন এতদিন প্রভাবটা না পড়লেও গতকালকে লোডশেডিংয়ের কারণে সারা দিন তারা এই জেনারেটর বন্ধ রেখেছে, এবং রাতের বেলায় শুধু তারা দিয়েছে। সব মিলিয়ে যেটি আরেকটি বিষয় বলছিলেন যে উপজেলা পর্যায় থেকে কিছু কিছু পাম্পে যারা এখানে আসে বা প্রতিষ্ঠানে পাস দেওয়া হয়েছে, সেগুলোর প্রভাব কিন্তু এখন বলতে গেলে নাই। পেট্রোল না থাকলে সেখানে কিন্তু পাশের যে ব্যাপারটি যে পাশ কাট সেটি কিন্তু কোনো প্রয়োজনই পড়ছে না। সব মিলে সাভার শিল্পাঞ্চলে কিন্তু একটি আমরা দেখতে পাচ্ছি জ্বালানি তেলের যে হাহাকার, সেটি আমরা কয়েকদিন যাবত লক্ষ্য করলে কিন্তু লোডশেডিং এর কারণে। আপনাকে ধন্যবাদ। আমার কাছ থেকে
রাঙামাটির লংদুতে জরাজীর্ণ গাউসপুর সেতু দিয়ে চলছে ঝুঁকিপূর্ণ পারাপার। এতে দুর্ভোগে পড়েছেন 4টি ইউনিয়নের প্রায় 1,00,000 মানুষ। স্থানীয়দের শঙ্কা, ব্রিজটি যে কোনো সময় সম্পূর্ণ ভেঙে ঘটতে পারে বড় দুর্ঘটনা। এই বছরের মধ্যেই নতুন সেতু নির্মাণের কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছে এলজিইডি। কাঁচালং নদীর পূর্ব পাড়ের বগাস্তর, গুলশাখালী, ভাসান্নদম ও আমতলী ইউনিয়নের 50,000 মানুষের যাতায়াতের একমাত্র পথ গাউসপুর সেতু। 90-এর দশকে নির্মিত সেতুটি গত 8-10 বছর ধরে আছে একদম জরাজীর্ণ অবস্থায়। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এছাড়া ব্যাহত হচ্ছে পাহাড়ে উৎপাদিত কাঁচামাল ও পণ্য পরিবহন। ক্ষতি বাড়ছে কৃষকদের। প্রতিনিয়ত এখানে মোটরসাইকেল ড্রাইভিং এ দুর্ঘটনার শিকার হয়। আমি নিজেও একজন ভুক্তভোগী। আমি একদিন যখন কাঁচা সবজি নিয়ে মানিতে যাচ্ছিলাম, তখন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে পড়ে যায়, তখন মারাত্মক একটা ব্যথা পাই। ভাই প্রায় 8 বছর ধরে এই অবস্থায় পড়ে আসছে। এখন পর্যন্ত এটা কেউ সংস্কার কাজ বা পুনর্নির্মাণ কাজ কেউ করে নাই। এই ব্রিজটা চলা মানুষের যাতায়াতে ঝুঁকিপূর্ণ। কোন সময় কি দুর্ঘটনা হয়। স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরাও আছে ঝুঁকিতে। যে কোনো সময় বড় দুর্ঘটনার শিকার হওয়ার আশঙ্কা তাদের। ব্রিজটা পারাপার করতে আমার অনেক ভয় লাগে, যে মনে হয় যে অনেক সময় ভেঙে যাবে ব্রিজটা, নিচের পিলার ড্যামেজ হয়ে গেছে। এই ব্রিজটা খুবই তাড়াতাড়ি সংস্কার দরকার, আর না হয় দেখা যায় হঠাৎ করে ব্রিজটা ভাঙা পড়তে পারে। কর্তৃপক্ষ বলছে শিগগিরই কাজ শুরু হবে। এটা আমাদের টপোগ্রাফিক সার্ভে এবং সয়েল টেস্ট কমপ্লিট করে আমরা সদর দপ্তরে পাঠিয়েছি আমাদের ডিজাইন ইউনিটে। আমরা আজকে ডিজাইনটা পেয়েছি। এই ডিজাইনটা এখন বেটিং করে আমরা আবার পাঠালে চূড়ান্ত ড্রয়িংটা পেয়ে যাব। সেক্ষেত্রে আমরা প্রাক্কলন করে অনুমোদন নিয়ে টেন্ডার করে সবকিছু মিলে 2-3 মাস সময়ের মধ্যে আমরা বাস্তবায়নে চলে যেতে পারবো ইনশাল্লাহ। স্থানীয়রা জানান, গাউসপুর সেতু পুনর্নির্মাণের দাবিতে গত 10 বছর ধরে বহুবার মানববন্ধন ও কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা। সংবাদও প্রকাশিত হয়েছে গণমাধ্যমে, তবুও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ। ঐতিহ্যবাহী পুতুল নাচ ও পুঁথি পাঠ সহ নানা আয়োজনে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে উদযাপিত হলো বাংলা নববর্ষ। প্রবাসে উচ্চশিক্ষার জন্য যাওয়া একদল শিক্ষার্থী এই আয়োজন করে। প্রতি বছরের ন্যায় এবারও ইউনিভার্সিটি অব ফ্লোরিডার গ্র্যাজুয়েট স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে যুক্তরাষ্ট্রে উদযাপিত হলো পহেলা বৈশাখ। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণের প্রথম ভাগ। এরপর এসো হে বৈশাখ গানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। একে একে নাচ, গান আর কবিতায় বাঙালির সংস্কৃতিকে তুলে ধরেন শিক্ষার্থীরা, যেখানে ছিল মোট 27টি স্টেজ পারফরমেন্স। পুরো আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল পুতুল নাচ, যার মধ্য দিয়ে বাঙালির হারানো ঐতিহ্যকে তুলে ধরবার চেষ্টা করেন শিক্ষার্থীরা। পুঁথিপাঠ, যে নামটার সাথে বর্তমান প্রজন্মের পরিচিতি নেই বললেই চলে। অনুষ্ঠানে পিএইচডি অধ্যয়নরত ছাত্র নিজেই পাঠ করে শোনান স্বরচিত পুঁথি। দর্শকদের মুগ্ধ করে 70 দশক থেকে সমসাময়িক বাংলা চলচ্চিত্রের গান নিয়ে প্রদর্শিত ছায়াছন্দ। বর্ষবরণের এই আয়োজনে উপস্থিত ছিলেন প্রায় 250 বাংলাদেশি। ল্যাব ও গবেষণার ব্যস্ততা হলে কিছু সময়ের জন্য সবাই যেন ফিরে যান নিজের শেকড়ে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে সাবরিনা সিরাজ, দীপ্ত সংবাদ। গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী স্থায়ীভাবে খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই কথা জানান তিনি। পোস্টে বলা হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালী আর কখনোই অবরুদ্ধ হবে না। এছাড়া হরমুজ প্রণালী স্থায়ীভাবে উন্মুক্ত করায় চীন খুবই খুশি উল্লেখ করে ইরানে নতুন করে অস্ত্র সরবরাহ না করার বিষয়ে বেইজিং রাজি হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। তবে হরমুজ প্রণালীতে যদি যুক্তরাষ্ট্র পুলিশের ভূমিকা পালন করতে চায়, সেখানে মার্কিন জাহাজগুলো ডুবিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। পাশাপাশি হরমুজ প্রণালীর ওমান অংশ দিয়ে আন্তর্জাতিক জাহাজ বিনা বাধায় চলাচলের সুযোগ দেওয়া হবে বলেও জানিয়েছে ইরানের সরকার। ইরানে সামরিক অভিযান পরিচালনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব আবারও যুক্তরাষ্ট্রের সেনেটে পাশ হতে ব্যর্থ হয়েছে। স্থানীয় সময় বুধবার হওয়া ভোটে প্রস্তাবটির বিপক্ষে 52টি এবং পক্ষে 47টি ভোট পড়ে। এটি পাশ হলে ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে সামরিক অভিযান চালাতে পারতেন না। এ নিয়ে সেনেটে 4বার এই ধরনের ভোট অনুষ্ঠিত হলো, যেখানে এই প্রস্তাব
প্রত্যাখ্যাত হয়েছে। ডেমোক্র্যাটরা বলেছেন তারা আইন প্রণেতাদের অবস্থান স্পষ্ট করতে নিয়মিত সেনেটে এই ধরনের প্রস্তাব তুলবেন। অন্যদিকে বেশিরভাগ রিপাবলিকান প্রস্তাবটির বিরোধিতা করেন। প্রস্তাবটির সমর্থকদের দাবি 28 ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে যুদ্ধ শুরু করে ট্রাম্প সাংবিধানিক ক্ষমতার সীমা অতিক্রম করেছে। মিরপুরের হোম অফ ক্রিকেটে কাল প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এর প্রস্তুতি হিসেবে বুধবার অনুশীলন করে দুই দল। 3 ম্যাচের সিরিজ জয়ে পরিকল্পনার পাশাপাশি পরস্পরকে সমীহ করছে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। সাদা বলের সিরিজ খেলতে 13 এপ্রিল ঢাকায় এসেছে নিউজিল্যান্ড দল। কিউইদের এই সিরিজের স্কোয়াডে আছে বেশ কিছু নতুন মুখ। আইপিএলে ব্যস্ত থাকায় বাংলাদেশ সফরে আসেননি নিয়মিত অধিনায়ক মিচেল সেন্টনার, অভিজ্ঞ গ্লেন ফিলিপস, ডেভন কনওয়ে, ফিন অ্যালেনের মতো তারকা ক্রিকেটাররা। বাংলাদেশ সফরের স্কোয়াডে তাই দ্বিতীয় সারির দল হিসেবে দেখছে অনেকে। তবে এমনটা মানতে নারাজ বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। আমি দ্বিতীয় সারির দল বলবো না। আমার মনে হয় যে কোনো দেশ যে দল পাঠায় সেটাই তাদের সেরা দল, বিশেষ করে নিউজিল্যান্ডের মতো দেশের ক্ষেত্রে। এই খেলোয়াড়রা সবাই ঘরোয়া ক্রিকেটের সব ফরম্যাটেই অনেক ম্যাচ খেলেছে, তাই তারা অভিজ্ঞ এবং পরিণত ক্রিকেটার। তিনি জানান, বাংলাদেশ ক্রিকেটের নেতৃত্বের পরিবর্তনে দলে কোনো প্রভাব ফেলেনি। আমার কাজ হলো দলকে প্রস্তুত করে তোলা। বোর্ড পরিবর্তনে কোচিং গ্রুপের কাজে কোনো প্রভাব ফেলেনি। ঢাকায় আসার পর বুধবার প্রথমবারের মতো অনুশীলন করে নিউজিল্যান্ড দল। পরে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে কথা বলেন কোচ রব ওয়াল্টার। নাহিদ রানা দারুণ কোয়ালিটি ফাস্ট বোলার। বাংলাদেশ দলের প্রতিভা সে। এই সিরিজটি চ্যালেঞ্জিং হবে। সিরিজের প্রথম ওয়ানডে দুটি হবে মিরপুর, এরপর তৃতীয় ও শেষ ওয়ানডে হবে চট্টগ্রামে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।